গ্রীষ্মকাল প্রথমেই তো আমের কথা মনে আসছে। তো ধরুন গড়িয়াহাট মার্কেটে আজকে আম পাওয়া যাচ্ছে 250 টাকায়, আর গড়িয়া মার্কেটে ওই সেম আম 200 টাকা কিলো। এবার আমার কাছে ক্ষমতা আছে গড়িয়া মার্কেট থেকে কিনে গড়িয়াহাট মার্কেটে বিক্রি করার। আমি করব, আর 50 টাকা করে পার কিলো রোজগার করব। এটাই যদি আমি বৃহত্তর মার্কেটের ক্ষেত্রে গিয়ে ফেলি, এটাকে আমরা বলি আরবিট্রাজ, যেখানে আমরা একই সময় এক জায়গার জিনিস থেকে এক জায়গার জিনিস কিনে আরেক জায়গায় বিক্রি করতে পারি। নাও এই আরবিট্রাজ কত রকমের, ধরুন কত রকমের আরবিট্রাজ হতে পারে, মানে কতভাবে আমি আরবিট্রাজটাকে ভাবতে পারি। গড়িয়া মার্কেটের বাইরে যখন আমি এটাকে নিয়ে আসছি, যখন আমি গ্লোবাল মার্কেটসে নিয়ে আসছি, বা আমি যখন স্টক মার্কেটসে নিয়ে আসছি, দেখুন কীভাবে করা যায়। প্রথমটা হলো এক্সচেঞ্জ আরবিট্রাজ। এক্সচেঞ্জ আরবিট্রাজ খুব সোজা। ধরুন বম্বে স্টক এক্সচেঞ্জে আজকে রিলায়েন্সের দাম 2500 টাকা, আর ঠিক ওই সময় মানে যখন বম্বে স্টক এক্সচেঞ্জে 2500 টাকা, আমি দেখতে পাচ্ছি যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ওটার দাম হচ্ছে 2510 টাকা, অর্থাৎ 10 টাকা দুটোর মধ্যে আরবিট্রাজ। আমার কাছে যদি দুটো টার্মিনালই থাকে, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আমি একই সময় বম্বে স্টক এক্সচেঞ্জে এটা কিনবো আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিক্রি করব, তাহলে পার শেয়ার মানে পার রিলায়েন্সের স্টক আমি 10 টাকা করে রোজগার করব। এটা হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে একটা আরবিট্রাজ। আপনি কোনো রিস্ক দেখতে পাচ্ছেন এর মধ্যে? দেখুন নেই, আমি তো একই সময় কিনছি আর একই সময় বিক্রি করছি। ইনফ্যাক্ট আগে এগুলো আমরা দেখতাম, পেয়ার্স ট্রেডিং বলতো। দুজন লোক একসাথে বসে থাকতো, একজন কিনবে একজন বিক্রি করবে, এবং ওরা ওই 1 2 3 বলে একসঙ্গে কেনা বেচাটা করতো। খুব মজার জিনিস ছিল। তবে আজকের দিনে আর আমরা ওটা দেখতে পাচ্ছি না, অন্য জিনিস চলে এসছে। এর বাইরেও কিন্তু অন্যরকম আরবিট্রাজ হতে পারে, যেমন যেটা আমি স্টকসের ক্ষেত্রে বললাম, ধরুন এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ বললাম, সেটা আমি কারেন্সিতেও করতে পারি। তার মানে ধরুন একটা কোনো ব্যাংক আমাকে ডলার বিক্রি করছে, রুপি ডলার, ধরুন আমরা আসছি, রুপি ডলার বিক্রি হচ্ছে, পার ডলার প্রতি আমাকে 85 টাকা দিতে হবে। জাস্ট ধরছি একটা কোনো ব্যাংক সে অফার করছে পার ডলার প্রতি 85 টাকা, আরেকটা ব্যাংক অফার করছে 85 টাকা 50 পয়সা, তার মানে 50 পয়সার ডিফারেন্স আছে। এক্ষেত্রেও যদি কোনো ট্রানজ্যাকশন কস্ট না থাকে, আমি কি করব, কম দামিটা কিনবো, অর্থাৎ 85 টাকারটা কিনবো ডলার, এবং সাথে সাথে 85 টাকা 50 পয়সায় ওটা বিক্রি করে দেবো। তার মানে এটা হলো কারেন্সি আরবিট্রাজ। এটাও সম্ভব, বাট এগেইন ব্যাপারটা অনেক বেশি মেথডিক্যাল হয়ে গেছে, ইনফরমেশন ফ্লো অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় আজকের দিনেও আরবিট্রাজ নেই। থার্ড ভ্যারাইটি অফ আরবিট্রাজটা আরও ইন্টারেস্টিং। আমি আগের ভিডিওতে অপশনস ফিউচার্সের কথা বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে দে আর কনসিডার্ড টু বি ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশন, মানে এমন একটা জিনিস, এমন একটা অস্ত্র যে আপনাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু যারা আরবিট্রাজ করেন তারা কিন্তু খুব সুন্দরভাবে, খুব কম মানে অলমোস্ট মিনিমাল রিস্কে এই ফিউচার্স নিয়ে কাজ করতে পারেন। তো তারা কি করেন, তারা স্পট ভার্সেস ফিউচার করেন। আমি একটু আরেকবার বুঝিয়ে নিই স্পট ভার্সেস ফিউচারটা কীভাবে হয় জিনিসটা। ধরুন আজকে রিলায়েন্সের দাম 2550 টাকা, 500 টাকা। আমি যদি মার্কেটে রিলায়েন্সের স্টক কিনতে চাই, আমাকে 2500 টাকা দিতে হবে। কিন্তু আমি যদি ফিউচার কিনি রিলায়েন্সে, ধরুন 1 মাস বাদে আমি কন্ট্রাক্ট করলাম যে আজকে যে রিলায়েন্স, আমি আজকে ওটা কিনবো না, আমি 1 মাস বাদে কিনবো রিলায়েন্স। তো তখন 2500-র সঙ্গে একটা ইন্টারেস্ট কম্পোনেন্ট, 1 মাসের একটা ইন্টারেস্ট কম্পোনেন্ট যোগ করা হবে, ওই ধরুন সেটা হলো 2550 টাকা। মানে আজকে স্পট মার্কেট প্রাইস হচ্ছে 2500 টাকা, আর ফিউচার্স মার্কেট প্রাইস হচ্ছে 2550 টাকা। তো আমি তখন কি করলাম, আমার কাছে টাকা আছে, আমি আজকে ফিউচার্সটা বিক্রি করে দিলাম, অর্থাৎ আমার কাছে 2550 টাকা ফিক্স হয়ে গেল, এবং আমি একই সাথে আজকে রিলায়েন্স স্টকটা কিনে রেখে দিলাম। মানে আমার কাছে একটা রিলায়েন্সের স্টক 2500 টাকা কেনা রইল, আমার কাছেই পড়ে রইল। 1 মাস বাদে আমি ওটা ডেলিভারি করে দেবো, তখন আমি 2550 টাকা পাবো। এটা হচ্ছে টাইম আরবিট্রাজ, এবং যেটা স্পট ভার্সেস ফিউচার দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। আরও অনেক রকম আরবিট্রাজ আছে, একটা নয় বলেই দিই। সেটা হচ্ছে, এটা বলার বিরাট কারণ হচ্ছে যে এটা নিয়ে একটা সময় বিরাট বড় মার্কেটস মুভমেন্টস হয়েছিল, সেটাকে বলা হয় ইন্টারেস্ট রেট আরবিট্রাজ। তার মানে এটা এসেনশিয়ালি অন্তর্দেশীয়, মানে বিভিন্ন দেশের মধ্যে হয়। ধরুন জাপানে ইন্টারেস্ট রেট খুব কম, ইনফ্যাক্ট জাপানে একটা সময় ছিল ইন্টারেস্ট রেট নেগেটিভ ছিল,
মানে ধরুন আমি যদি জাপানিজ ব্যাংকে 100 টাকা রাখি, আমাদের ব্যাংক যেমন ইন্টারেস্ট দেবে, বেশি দেবে, মানে 100 টাকাটাকে 103 টাকা বা 104 টাকা ফেরত দেবে, জাপানের ব্যাংক বলতো 100 টাকা তুমি যদি রাখো, এই টাকাটা কাস্টডি করার জন্যে পরের বছর আমি তোমার থেকে 1 টাকা কেটে নেবো, মানে 100 টাকা যদি আমি দিই, আমি না 99 টাকা ফেরত পাবো। কি কাণ্ড! অর্থাৎ জাপানে ইন্টারেস্ট রেট খুব কম ছিল, নেগেটিভ ছিল, তার কারণ টাকার কোনো ডিমান্ড ছিল না। এখন অবশ্যই একটুখানি বেড়েছে। তো এই সময় একটা মেজর কস্ট অফ ক্যারি তৈরি হয়। তার মানে কি হতো, বহু লোক আছে যারা জাপান থেকে বড় করতো, টাকা বড় করতো, খুব কম সস্তায় বড় করতো, কেননা যেখানে জাপানিজ ব্যাংক নেগেটিভ ইন্টারেস্ট দিচ্ছে, আমি যদি জাপানি কাউকে গিয়ে বলি আমি তোমায় 1 টাকা দেবো, 1% দেবো, সে তো খুশি হয়ে যাবে, মানে তার কাছে তো এটা 2%, মানে মাইনাস তো হলো না, একটু বাড়লো। তো আমি সেই টাকাটা জাপান থেকে বড় করতাম, মানে জাপানের কাছে প্রচুর সারপ্লাসও আছে, এবং সেই টাকাটা নিয়ে এরা কি করতো, সারা পৃথিবীর বিভিন্ন মার্কেটে ছড়িয়ে দিত। আপনি ধরুন ইন্ডিয়ান মার্কেট সেই সময় ধরুন 9% ইন্টারেস্ট দিচ্ছে, তার মানে আমি 1%-এ বড় করে এখানে 9%-এ লাগিয়ে দিলাম। তার মানে বছরের শেষে আমি যখন জাপানিজদের ফেরত দিচ্ছি, টাকাটা ফেরত দিচ্ছি, আমার কাছে এটা এক্সট্রা 8% হয়ে গেছে। অবভিয়াসলি এখানে কিছু ফরেন এক্সচেঞ্জ অ্যাডজাস্টমেন্টস হতে পারে, ট্রানজ্যাকশন কস্ট আছে। তো এটা নিয়ে একটা সারা গ্লোবাল কস্ট অফ ক্যারি নিয়ে একটা গ্লোবাল ইনভেস্টমেন্ট সাইকেল তৈরি হয়েছিল একটা সময়। তো এরকম আরবিট্রাজ প্রচুর আছে, এরকম আরবিট্রাজ অপরচুনিটিস প্রচুর আছে, কিন্তু আজকের দিনে এগুলো জানেন তো অনেক বেশি কী বলবো, অনেক বেশি সিস্টেম নির্ভর হয়ে গেছে। আমি আসছি, মানে কী করে এটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারি আমি বলছি। আমরা যখন 2003-04-এ দেখেছিলাম একটা সময় এই আরবিট্রাজ করেও কিন্তু যথেষ্ট রোজগার করা যেত। আজকের দিনে সেই অপরচুনিটি অনেক কমে গেছে, কেননা মার্কেট ইনএফিসিয়েন্সি আছেই। মানে আরবিট্রাজ তৈরি হয় তার কারণ হচ্ছে মার্কেট ইনএফিশিয়েন্ট। একটা সময় মানে ইনফরমেশান তো বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে ফ্লো করতে থাকে, এবং আজকে ইন্টারনেটের যুগে ইনফরমেশান খুব ফাস্ট ফ্লো করে, কিন্তু স্টিল বিভিন্ন সময় বিভিন্ন প্রসেসিংয়ের উপর ডিপেন্ড করে। মানে আমি ইনফরমেশানটা পেলাম, পেয়ে আমি এটাকে কী করে ইন্টারপ্রেট করব, আমি কিভাবে নিয়ে যাব, এটা বিভিন্ন মার্কেটে বিভিন্নভাবে তার রিফ্লেকশন হয়, এবং অবভিয়াসলি দাম এদিক ওদিক হতে থাকে। যেমন আমের মার্কেটের কথা বলেছিলাম, গড়িয়াহাট এবং গড়িয়া, অবভিয়াসলি সেরকমই অনেকটা জিনিসটা তৈরি হয়। এছাড়া ইনএফিসিয়েন্সি ছাড়াও আরেকটা কারণে আরবিট্রাজ তৈরি হয়, সেটা হচ্ছে ধরুন এক্সচেঞ্জ ডিসক্রিপেন্সি মানে হলো, যেমন ডলার একটা লেভেল অবধি অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু তার এগেনস্টে রুপি হয়তো কম অ্যাপ্রিসিয়েট করছে, ইয়েন হয়তো ডলার এগেনস্টে আরেকটু কম অ্যাপ্রিসিয়েট করছে, মানে বিভিন্ন বাস্কেট অফ কারেন্সি, মানে ডলারের এগেনস্টে তো সমস্ত কারেন্সিগুলো ম্যাপ করা আছে। এবার বিভিন্ন ব্যালেন্স অফ পেমেন্টের ওপরে, অবভিয়াসলি ট্রাম্প এসে ব্যাপারটা অনেকটা ঘেঁটে দিয়েছে, তবু ব্যালেন্স অফ ট্রেডের ওপরে কী হয়, উপর নিচ করতে থাকে। মানে একটা কারেন্সি হয়তো ডলার এগেনস্টে বেশি বছরে ডেপ্রিসিয়েট করেছে, আর একটা কারেন্সি কম করেছে, মানে সেই কারেন্সিটা স্ট্রঙ্গার, দুটোই ডেপ্রিসিয়েট করেছে কিন্তু একটা বেশি স্ট্রঙ্গার। তো এই ইনএফিসিয়েন্সির জন্য বিভিন্ন প্রাইসিং চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন সময়ে আরবিট্রাজ তৈরি হয়। যদিও এটা খুব ডিফিকাল্ট, এবং জর্জ সরসের নাম যদি আপনারা শুনে থাকেন, ম্যাক্রো ইনভেস্টার, মানে হি হ্যাজ ডান দিস এক্সেলেন্টলি, মানে উনি এটা এক্সপ্লয়েট করে এক এক সময় $1 বিলিয়ন রোজগার করেছেন, বিলিয়ন্স অফ ডলার্স হি হ্যাজ আর্ন অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স হি হ্যাজ লস্ট অলসো। তো জর্জ সরস এসেন্সিয়ালি ইজ আ ম্যাক্রো ইনভেস্টার, যিনি আরবিট্রাজ সারা পৃথিবী জুড়ে করেছেন, এবং আরও হেজ ফান্ডস আছে যারা এই আরবিট্রাজ নিয়ে কাজ করে। থার্ড আরেকটা জিনিস খুব সহজে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে ট্রেডিং আওয়ার্স। মানে ধরুন আমাদের মার্কেট খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত, তো এবার তো সে বন্ধ হয়ে গেল। এবার একটা ইনফরমেশন এলো মার্কেট আওয়ার্সের পরে, তাহলে সেটা অ্যাফেক্ট করবে আমাদের স্টককে, কিন্তু সেটা কাল সকালে গিয়ে করবে। এবার ধরুন আমাদের এই স্টকটার একটা কোনো ইন্ডেক্স অন্য কোনো দেশে ট্রেড হচ্ছে, তো অবভিয়াসলি সেই সময় তার প্রাইস নেমে আসবে বা বেড়ে যাবে। আমি যদি এই পোস্ট মার্কেট আওয়ার্সটাকে ট্র্যাক করতে থাকি, তাহলে অবভিয়াসলি আমি এখানে আরবিট্রাজ অপরচুনিটি দেখতে পারবো। অবশ্য এটাও ইনফরমেশন ফ্লো, ইনফরমেশন প্রসেসিং ইজ নট দ্যাট ইজি, কিন্তু এটা হয়, এটা রেগুলার বেসিসে হচ্ছে, এবং এটা শুধু স্টকসের ক্ষেত্রে হয় না, এটা কমোডিটির ক্ষেত্রে হয়, ক্রুডসের ক্ষেত্রে হয়। ধরুন একটা মার্কেট ক্লোজ আছে, একটা মার্কেট ওপেন আছে, এক একটা দেশে এক একটা সময় চলছে, কিন্তু আলটিমেটলি একই জিনিস তো ট্রেড হচ্ছে। তো মার্কেট চেঞ্জের হওয়ার সাথে সাথে বিভিন্নভাবে আমরা আরবিট্রাজ অপরচুনিটিস পেয়ে থাকি। তার মানে কি আরবিট্রাজে কোনো রিস্ক নেই? মানে খুব সোজা, আমি একটা জায়গা থেকে কিনছি, একটা জায়গায় বিক্রি করছি একই সময়, তো আমার তো কোনো রিস্ক থাকার কথা নয়। খুব কম রিস্ক, বাট রিস্ক তো আছেই। মানে এমন কোনো কিছু ইনস্ট্রুমেন্টস নেই আমাদের কাছে তাতে কোনো রিস্ক নেই। তো আমাকে যদি আরবিট্রাজ অপরচুনিটি এক্সপ্লয়েট করতে হবে, রিস্কগুলো একটু জানতে হবে।
প্রথম রিস্ক হচ্ছে এক্সিকিউশন রিস্ক, মানে আমি একটা জিনিস কিনছি আর একটা জিনিস বিক্রি করছি, একই সময় যদি আমরা না করতে পারি, সাইমালটেনিয়াসলি যদি না করতে পারি, একটা জিনিস কিনে আরেকটা জিনিস বিক্রি করতে গিয়ে দেখলাম যে না, লিকুইডিটি নিয়ে আটকে গেছি, তখন কি হবে? সো একটা এক্সিকিউশন রিস্ক থাকে। তাই জন্য আরবিট্রাজ যারা করেন রেগুলার, তারা অত্যন্ত লিকুইড, মানে যেগুলো সমানে, মানে যেটা খুব সহজে কেনা যায় এবং বেচা যায়, এরকম প্রোডাক্টের ওপরই তারা আরবিট্রাজ করেন। সেকেন্ড অবভিয়াসলি ইজ আ ট্রানজ্যাকশন কস্ট, মানে একটা দেশ থেকে একটা দেশে আমি টাকা নিয়ে আসছি বা নিয়ে যাচ্ছি, আমি যদি একটা স্কেলে না করি, মানে আমি জাপান থেকে টাকা নিয়ে আসতে পারি, ওখানে -1 ইন্টারেস্ট, বাট আমি যদি সেটা 10 টাকা, 1,00,000 টাকা, 1 কোটি টাকা আনি, তাতে আমার কোনো লাভ হবে না। ইট শুড বি মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্সের ইকুইভ্যালেন্ট আনতে হবে, তাহলে আমার ট্রানজ্যাকশন কস্ট পোষাবে না। এবং বিলিয়ন্স অফ ডলার্স যে ট্রেড করতে পারে বা যে নিয়ে আসতে পারে, তার তো সেই ক্যাপাসিটিও থাকতে হবে, সবাইকে তো আর ধার দেবে না, তো সেটাও আমায় মাথায় রাখতে হবে। থার্ড অবভিয়াসলি ইজ আ রেগুলেটরি ইস্যু, হয়তো আমি আনলাম সেই সময়ে, আমার রেগুলেটর বা যে দেশে আমি নিয়ে আসছি তারা কোনো সমস্যা তৈরি করছে, তো এই পুরো ফ্রেমওয়ার্কটা আমাকে মাথায় রাখতে হবে। আর ফোর্থ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে এটা পুরো অ্যালগো ড্রিভেন হয়ে যাচ্ছে, মানে এই যে মার্কেট ইনএফিশিয়েন্সগুলো ট্র্যাক করা এবং সঙ্গে সঙ্গে সেটাকে প্লাগ ইন করা, এটা বিভিন্ন অ্যালগো সফটওয়্যার্স করছে, এবং এই সফটওয়্যার্সগুলো একটা পয়েন্ট পর্যন্ত করে, তারপরে আবার এই সফটওয়্যার্সগুলো পুরনো হয়ে যায়, আবার নতুন সফটওয়্যার্স ডেভেলপ করা হয়। কেন অ্যালগো যদি একই কাজ বারবার করতে থাকে, তার যারা কাউন্টার পার্টি তারা যদি বুঝে যায় যে অ্যালগো এই কাজটা করছে, ওরা কিন্তু অ্যালগোকেও বোকা বানানোর সিস্টেম তৈরি করে ফেলতে পারে। তো যাই হোক, ওভারঅল যদি আমরা ভাবি, এই আরবিট্রাজ ফ্রেমওয়ার্ক লো রিস্ক, মানে রিস্ক অত্যন্ত কম, এখান থেকে রোজগার করা যায় এবং খুব কম রিস্ক নিয়ে করা যায়। এছাড়া একটা স্টেডি রিটার্ন এখানে আসবে। এসেনশিয়ালি আপনি যদি কস্ট অফ ক্যারি বা এই সমস্ত দেখি, একদম হিসেব করে বলা যায় যে এত রিটার্ন মোটামুটি আসতে পারে। মার্কেট যদি বেশি ভোলাটাইল হয় তাহলে একটু বেশি পাওয়া যায়, মার্কেট যদি কম ভোলাটাইল হয় কম পাওয়া যায়, বিভিন্ন ফ্রেমওয়ার্কসে এক এক রকমের চেঞ্জ হতে থাকে। আর মার্কেট কতটা এফিশিয়েন্ট, যত এফিশিয়েন্ট মার্কেট হয়ে যাবে, এফিশিয়েন্ট মানে হচ্ছে এই যে প্রাইস রিস্ক, মানে এই ধরনের ডিফারেন্সিয়াল যত কমে আসবে, আর্বিট্রাজ অপরচুনিটি তত কমে আসবে। কিন্তু মার্কেট ইনএফিশিয়েন্ট হয়ে যায়, যেমন আজকের দিনে ট্রাম্পের এই পলিসির জন্যে, বিভিন্ন রকমের কথাবার্তার জন্য মার্কেট ক্রমশ ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চেঞ্জ করছে। অ্যান্ড আই থিঙ্ক আর্বিট্রাজ, যারা আর্বিট্রেজার্স যারা কাজ করেন এটা নিয়ে, দে আর ডুইং এক্সেলেন্ট জব ওভার হিয়ার। তো আমি অ্যাজ আ লোকাল ইনভেস্টার, সাধারণ ইনভেস্টার, কী করে আর্বিট্রাজে ইনভেস্ট করবো? আমার পক্ষে কি সম্ভব? অবভিয়াসলি আমি গিয়ে করতে পারি, বাট এগেন আমি যেরকম বললাম যে আর্বিট্রাজ এখন ইজ আ পয়েন্ট অফ স্কিল। আমার কাছে যদি অনেক টাকা না থাকে, আমার আর্বিট্রাজ করে লাভ নেই। তাহলে খামোখা আমি আপনাদের সঙ্গে এসব কিছু বললাম কেন? তার কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডসে, মানে আমাদের দেশের যে মিউচুয়াল ফান্ডসে, তাদের কাছে না একটা সেকশন অফ ফান্ডস আছে, তাকে আমরা বলি আর্বিট্রাজ ফান্ড, মানে তাদের কাছে অলরেডি ডিজাইনড আর্বিট্রাজ ফান্ডস আছে। আপনি যদি সামান্য টাকাও সেখানে রাখেন, মানে ধরুন আমি পার্কিং করছি, আমি হয়তো ব্যাংকের, সেভিংস ব্যাংকে টাকা রাখি, এবার আমি কিছু টাকা আর্বিট্রাজ ফান্ডেও রেখেছি, আমি কিন্তু আর্বিট্রাজ অপরচুনিটি যেটা ওরা, মানে ওই ফান্ডসগুলো যেটা এক্সপ্লয়েট করে বার করবে, কেন ওদের কাছে সব আছে, মেশিনস আছে, ওদের কাছে স্কেল আছে, ওরা আমার জন্যে এটা মাইন করে বার করবে এবং আই উইল মেক আ লিটল বিট অফ মানি আউট অফ ইট। সো আমাদের ক্ষেত্রে অনেকেই যারা আমরা পার্কিং ফান্ডস খুঁজি, মানে ধরুন 3 মাস, 6 মাস, 1 বছরের জন্য টাকা রাখবো, আমার বাবা বেশি রিস্ক নিয়ে দরকার নেই, আমি মোটামুটি 7-8%, যেটা কিনা সেভিংস ব্যাংকের থেকে বেশ খানিকটা বেশি পেলে ইন্টারেস্টেড, আমি সেখানে টাকা রাখতে চাই, আর্বিট্রাজ ফান্ডস অফ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ক্যান বি অ্যান এক্সিলেন্ট অপশন। শুধু তাই নয়, এই আর্বিট্রাজ ফান্ড, মানে যেহেতু আর্বিট্রাজ দেখুন করছে কিন্তু স্টকস দিয়ে, বন্ডস দিয়ে না, স্টকস দিয়ে করছে, এবং স্টকসের সঙ্গে ফিউচার্সও ইউজ করছে, যেটা কিনা সো কল্ড ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন। কিন্তু সে দুটোকে ইউজ করে কী সুন্দর একটা রিস্কি জিনিসকে কী সুন্দর কম রিস্ক করে ফেলা যায়, অবভিয়াসলি যদি ঠিক করে আপনি কানেক্ট করতে পারেন। তো কী হচ্ছে, ওরা যেহেতু রিস্কি ইনস্ট্রুমেন্টস ইউজ করছে, ইকুইটি ইউজ করছে, ট্যাক্সের ক্ষেত্রেও, মানে ইন্ডিয়ান ট্যাক্সের ক্ষেত্রেও ওদের ট্যাক্স রেটসটা অনেক কমে আসছে। এক্ষেত্রে আর্বিট্রাজ ফান্ড থেকে যদি আমি কিছু রোজগার করি এবং সেটা যদি 1 বছরের বেশি আমি রাখি কোথাও, তাহলে আমার রেট অফ ট্যাক্সেশন কিন্তু কমে আসছে, যেখানে আমি প্রথম 1,25,000 টাকা অবধি, যেহেতু ইকুইটি ক্যাপিটাল গেন্স হবে, তার জন্য আমার ট্যাক্স দিতে হবে না, এবং তারপরে 1,25,000-এর ওপর হয়ে গেলে আমার মাত্র 12.5%, যেখানে আমার রেট অফ ট্যাক্স হয়তো 30%ও হতে পারে, সেখানে 12.5% ট্যাক্স দিলেই আমার চলে যাবে। তো এত কিছু যখন বললাম আর্বিট্রাজ সম্বন্ধে, বুঝতেই পারছেন যে একটা রিস্কি ইনস্ট্রুমেন্টসকে কী করে নন রিস্কি করে ফেলা যায়,
সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করলাম এবং আপনারাও দেখতে পারেন মার্কেটসে গিয়ে যে আর্বিট্রাজ ফান্ডস কেমন পারফর্ম করছে, কিভাবে পারফর্ম করছে এবং আপনারা কি এরকম ধরনের স্ট্রাকচার্স তৈরি করতে পারেন সেটাও চেক করতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মানে এই টপিকটা আপনাদের আলোচনার ভালো থেকে লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাকে জানান যে এই বিষয়ে আমাকে আরও কিছু বলার যদি কোনো অপশন থাকে বা আপনাদের মনে হয় যে এর ওপর আর কোনো কোয়েশ্চেন্স থাকে, তাহলে আমি আই উইল ট্রাই টু কাইন্ড অফ কাম ব্যাক টু ইউ অ্যান্ড গিভ ইউ মোর ইনফরমেশন। আর আপনাদের কোয়েশ্চেন্সগুলো আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন, আমি যাতে করে পরের ভিডিও যখন বানাবো তখন আমি সেগুলো ইনক্লুড করে সেগুলো আনসার করার চেষ্টা করব।